নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ তোমাদের সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রহরা। আজকে আমরা পড়ছি দশম শ্রেণীর অষ্টাদশ অধ্যায়ের সদৃশতা। আচ্ছা, এবার আমরা প্রথম পর্ব পড়েছি, এবার আমরা দ্বিতীয় পর্ব পড়ব। চলো আমরা বোর্ডে গিয়ে দ্বিতীয় পর্বটা আলোচনা করি এবং বুঝি। এখন আমরা সদৃশতার বা সিমিলারিটির দ্বিতীয় পর্ব পড়ব। প্রথম পর্বে আমরা কি পড়েছি একটু মনে করে নিই সবাই মিলে। সেটা হচ্ছে আমরা পড়েছি যে সদৃশতা কাকে বলে, সিমিলারিটি কি, এবং সর্বসমর সাথে তার কি পার্থক্য বা মিল আছে, কনগ্রুয়েন্সির সাথে তার কি কি মিল আছে এবং পার্থক্য আছে বুঝেছি। ঠিক আছে। এবং দুটো বহুভুজ, যেটা ত্রিভুজের থেকে বেশি বাহু, কখন সদৃশ্য হবে, তার কারণগুলো কি কি বা শর্তগুলো কি কি, এবং দুটো ত্রিভুজ কখন সদৃশ্য হবে। ঠিক আছে। এবং আমরা পড়েছি থ্যালেসের উপপাদ্য এবং থ্যালেসের বিপরীত উপপাদ্য। এখানে দ্বিতীয় পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য পড়ব, খুবই ইম্পর্টেন্ট থিওরেম একটা আমরা এখন এখানে আলোচনা করব। বইয়ের মধ্যে আছে, দেখে নেবে কিন্তু অবশ্যই তোমরা। উপপাদ্য নম্বর 48, নাম্বার অফ থিওরেম হচ্ছে 48। আমরা একটু উপপাদ্যটা একটু দেখি। দেখো, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নাম দিয়ে দিলাম এবিসি। আচ্ছা, আমরা সাধারণত দেখো সমকোণী ত্রিভুজ বলতে কিন্তু এইভাবে আঁকি, তাই না? কিন্তু আমরা এইভাবে আঁকলাম এটাকে, আমরা এটাকে সমকোণ নিলাম। তাহলে এ বিন্দুটা কি? সমকৌণিক বিন্দু, যেখানে সমকোণ উৎপন্ন হয়েছে, সমকৌণিক বিন্দু। বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ। অতিভুজের উপরে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, একটি লম্ব আঁকলাম যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কটা ত্রিভুজ আছে? দেখো, দুটো নয় কিন্তু তিনটে ত্রিভুজ আছে। কি কি? একটা হচ্ছে তোমার ত্রিভুজ এবিডি, দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে এডিসি, আর তৃতীয় ত্রিভুজ হচ্ছে বড় ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসি। এখানে কিন্তু তিনটে ত্রিভুজ আছে। তাহলে আমরা কি করলাম? আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম এবিসি, যার এ কোণটা হচ্ছে সমকৌণিক বিন্দু, এ বিন্দুটি। এখান থেকে লম্ব এঁকেছি বিসির উপর, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তিনটে। ঠিক আছে না? তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি? একটা হচ্ছে এবিডি, এটা একটা হচ্ছে এডিসি, এটা আর এটা হচ্ছে মূল ত্রিভুজ। উপপাদ্য কি বলা হচ্ছে? উপপাদ্য হচ্ছে এটা চিত্র, এটা প্রথমে দেওয়া আছে, যেটা আমরা স্বীকার বলি বা গিভেন দেওয়া আছে। উপপাদ্য কি প্রমাণ করতে বলছে? যে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ বা সিমিলার। তার মানে কি? আমরা কি দেখব? ত্রিভুজ এবিডি, মূল ত্রিভুজ হচ্ছে এবিসি। ঠিক আছে, তাহলে এটাও সদৃশ এবিসির সঙ্গে, এটাও সদৃশ এবিসির সঙ্গে, এবং নিজেরাও পরস্পর সদৃশ। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে দেখব, শুধু বাঁ দিকের ত্রিভুজটা দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও একটু। এবার আমি দেখো বাঁ দিকের ত্রিভুজটায় আসলাম। ত্রিভুজের কি? এবিডি, আরেকটা কি? ত্রিভুজ এবিসি। বাঁ দিকের ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, দেখো এই কোণটা বাঁ দিকের ত্রিভুজেও আছে আবার বড় ত্রিভুজেও আছে। এখানে ক্ষেত্রে কি বলবো? বলবো কোণটি সাধারণ, সাধারণ কোণ, দুটো ত্রিভুজের সাধারণ কোণ, অর্থাৎ দুটো ত্রিভুজে যে কোণটি আছে। আচ্ছা, এবার এখানে কি লিখবো? অ্যাঙ্গেল এবিডি। আর বড়টার ক্ষেত্রে কি লেখা উচিত? অ্যাঙ্গেল এবিসি। দেখো, তাহলে এবিডি বলতে এই ত্রিভুজের, এবিসি বলতে বড় ত্রিভুজ। ঠিক আছে, বাদিকে লিখবো কমন, ইংরেজিতে বলবো, আর আমরা বা সাধারণ কোণ লিখবো। সাধারণ লিখবে, কারণ অবশ্যই লিখবে। আচ্ছা, ছোট ত্রিভুজের এই কোণটা এডিবি, আর বড় ত্রিভুজের বিএসি। এই দুটো সমান কেন? 90 ডিগ্রি। দেখো দুটোই লম্ব, 90 ডিগ্রি বলে সমান। এবার আমরা এ এ বলেছিলাম, তোমার নিশ্চয় মনে আছে, আমরা প্রথম পর্বে বলেছিলাম এ এ, এ আর এ মানে কি? দুটো করে কোণ সমান, তাহলে সদৃশতা বলতে পারবো তো। কিন্তু আমরা বলেছি তৃতীয় কোণেরও উল্লেখটা করবে। তৃতীয় কোণ হচ্ছে অবশিষ্ট,
দেখো ছোটটার ক্ষেত্রে কিন্তু তোমার এই কোণটা থাকছে অবশিষ্ট, কারণ এটা নিয়েছি সাধারণ, এটা নিয়েছি লম্ব, এই দুটো করে সমান করেছি, তাহলে এইটা কিন্তু তোমার অবশিষ্ট কোণ, তাহলে বিএডি, তাহলে তুমি এখানে অ্যাঙ্গেল বিএডি লিখলে, ঠিক আছে। আর বড়টার ক্ষেত্রে দেখে নাও, বড়টার ক্ষেত্রে আমরা এটা নিয়েছি, এটা নিয়েছি, তাহলে এটা বাকি এসিবি, কারণ লিখবে অবশিষ্ট কোণ, তাই না। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অষ্টম শ্রেণীতে পড়েছ 180 ডিগ্রি, দুটি কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণ তো সমান হতেই হবে, কারণ যোগ করে 180 ডিগ্রি হতে হবে। তৃতীয় কোণ এখানে অবশিষ্ট কিন্তু লিখে দেবে। তাহলে দেখো এই যে ত্রিভুজের এর তিনটে কোণ আমরা বড় ত্রিভুজের তিনটে কোণের সমান দেখালাম, তাহলে সদৃশ্য হলো। তাহলে ত্রিভুজ এবিডি সদৃশ্য চিহ্ন আমরা আলোচনা করেছিলাম এইভাবে, আর নিচে সমান চিহ্ন থাকলে সর্বসম হয়ে যাবে, তাহলে এবিসি, ঠিক আছে। এবার তাহলে তোমরা সহজেই ডান দিকের ছোট যে ত্রিভুজটা এসিডি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য দেখাতেই পারবে, ঠিক আছে। আর কোন কোণগুলো সমান হয় একটু দেখে নাও তোমরা, এটা লম্ব, দেখো এই দুটো কোণ সমান আলোচনা করেছি, অনুরূপভাবে এই দুটো কোণ সমান হবে কি না, যখন তুমি ডান দিকের ত্রিভুজটা নেবে এটা সমান হবে, তাহলে এইটা সমান, এই দুটো সমান, এই দুটো সমান ছোট দুটোর মধ্যে, তাই না। এই দুটো কেন সমান তুমি আগেই প্রমাণ করে রেখেছো, তখন তোমরা সহজে এটা করতে পারবে, এবং এটা বই থেকে কিন্তু ভালো করে একটু পড়ে নেবে এবং অতি সহজ উপপাদ্য নিজেরা প্র্যাকটিস করে নেবে। আমরা শুধু প্রথম অংশটা বলে দিলাম। এইবার যখন আমরা পড়েছি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে কি হয়, আমরা দেখেছি দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের কিন্তু অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকে। এবং যে উপপাদ্যগুলো দেখবে কিছু উপপাদ্য বইতে আছে যেগুলি লেখা আছে পাশে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, হ্যাঁ, অর্থাৎ পরীক্ষায় ওটা প্রশ্ন হিসাবে আমরা দিতে পারবো না বা তোমরা পাবে না, তাহলে ওটা কেন আছে, কারণ ওটা আমরা যে এরপরে যে জ্যামিতির প্রশ্নগুলো করব তাতে ওগুলো কাজে লাগাবো। তার মধ্যে কি পড়বে, স্টেটমেন্টগুলো পড়ে নেবে যে ওখানে কি বলা আছে, স্টেটমেন্টগুলো অবশ্যই পড়বে, হ্যাঁ, প্রমাণগুলো পড়তে পারবে যদি বোঝো পড়বে, নাহলে অবশ্যই স্টেটমেন্টগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকে, ওখান থেকে দেখে নেবে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এর মধ্যে উপপাদ্যে আছে। তাহলে তুমি দেখো এই দুটো সমান, এর বিপরীতকে বিডি লিখলাম, বিডি এর সমান এইটা, এর বিপরীতকে এডি হলো। এবার এই দুটো কোণ সমান, এর বিপরীতকে এডি, এটার সমান এটা, এর বিপরীতকে সিডি। দেখো বিডি হয়ে গেছে, এডি হয়ে গেছে, তাহলে এবি বাকি, এইভাবে করে তুমি তৃতীয় বাহুটাকে সহজেই পেয়ে যাবে। এডি আর সিডি হয়ে গেছে, এডি হয়ে গেছে, সিডি হয়ে গেছে, তাহলে এসি বাকি। এইভাবে করে সদৃশ্যতা করে যে কোণগুলি সমান তার বিপরীত বাহুগুলো সমানুপাতে থাকবে, হ্যাঁ, এই বিপরীত বাহুগুলো আমরা সাধারণ বাহু বা অনুরূপ বাহু বলবো, দেখে নাও। এবার এই দুটো তুমি নাও, ঠিক আছে, এডি আর এডি, এডির বর্গ হবে, এখানে হবে বিডি আর সিডির গুণফল, তির্যক গুণ করলাম আমরা, হ্যাঁ, এডি আর এডি, এডির বর্গ, বিডি আর সিডি, বিডি আর সিডির গুণফল লিখলাম। এবার এখান থেকে ধরো এই যে এটা লিখেছি, এটাতে কি বোঝা যায়, আমি একটা তোমাকে, তোমরা অনুপাত সমানুপাত পড়েছো, ওখান থেকে 2, 4, 8 এই তিনটে সংখ্যা নিলাম, 2, 4, 8, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি 2 আর 4-এর যা অনুপাত 4 আর 8-এর একের অনুপাত, অর্থাৎ দুটোই 1-2 করে, আমরা দুদিকে 4 দিয়ে ভাগ করলাম 1-2 পেলাম, 2 দিয়ে ভাগ করলাম 1-2 পেলাম, তাহলে 2, 4, 8 তিনজন আছে, তাহলে সমানুপাতি কথাটা বলি না, তখন আমরা বলি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ 2 আর 4-এর অনুপাত 4 আর 8-এর অনুপাত, এই 4কে তখন কি বলা হয়, মধ্য সমানুপাতি, মিন প্রপোর্শনাল, আর এটা হলো প্রান্তিক সমানুপাতি, প্রথম তৃতীয় মধ্য, প্রথম তৃতীয় আর মধ্য সমানুপাতি। এবার তুমি একটা জিনিস দেখো, 4-এর বর্গ 8 আর 2-এর গুণফল, তাহলে এটার বর্গ
যদি এই দুটোর গুণফলের সমান হয় প্রান্তীয় দুটোর, তাকে 4কে বলা হবে 8 আর 2 এর মধ্য সমানুপাতি। অর্থাৎ আমরা একটা এবিসি নিয়ে নিলাম, যদি এ আর সি এর গুণফল বি এর বর্গের সমান হবে তখন বি কে বলা হবে এ আর সি এর মধ্য সমানুপাতি। এবারে তুমি দেখো এডির বর্গ বিডি আর সিডির গুণফল, তাহলে এডিকে বলা হবে বিডি এবং সিডি এর মধ্য সমানুপাতি। এখান থেকে আমরা আবার মধ্য সমানুপাতিও পেয়ে গেলাম সদৃশতা থেকে। এডিকে বলা হবে বিডি আর সিডির মধ্য সমানুপাতি। কখন? যখন একটা সমকৌণিক বিন্দু থেকে সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর লম্ব টানবো, সে লম্বের দৈর্ঘ্য হচ্ছে বাকি দু বাহুকে যেভাবে ছেদ করবে তার মধ্য সমানুপাতি। এবার দেখ আমরা উপপাদ্যে কি দেখলাম, দুটো ত্রিভুজ কখন সদৃশ্য হলো এবং মধ্য সমানুপাতি কি করে সদৃশতা থেকে চলে এসছে, মিন প্রপোর্শনাল কিভাবে সিমিলারিটির সাথে যোগ আছে এবং কখন সেটা ঘটবে। এবার আমরা প্রশ্নে আসি। দেখো দুটো সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 20 আর 16। এবার আমরা দেখব দুটো সদৃশ্য ত্রিভুজ যদি হয় তাহলে পরিসীমার বাহুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, দেখে নিচ্ছি, ভালো করে দেখবে। ধরো এটা একটা ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এটা আরেকটা ত্রিভুজ পিকিউআর। আমি বললাম এই দুটো ত্রিভুজ সদৃশ্য, এই সদৃশ্য চিহ্ন দিয়েছি, দুটো ত্রিভুজ সদৃশ্য হলো এবং এবির অনুরূপ বাহু হচ্ছে পিকিউ, এসির অনুরূপ বাহু হচ্ছে পিআর, বিসির অনুরূপ বাহু হচ্ছে কিউআর। লিখতেই পারি সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। এবার এটাকে আমি বলতো যে এবি প্লাস এসি প্লাস বিসি লিখতে পারি কি না, পিকিউ প্লাস পিআর প্লাস কিউআর লিখতে পারি কিনা বলো? পারি, আমরা পড়েছি। একে বলে সংযোজন ধর্ম, ইংরেজি হচ্ছে অ্যাডেন্ডো, সংযোজন ধর্ম, ইংরেজি লিখে নিচ্ছি আমরা অ্যাডেন্ডো, ঠিক আছে, ইংরেজি হচ্ছে অ্যাডেন্ডো। কি? লবগুলোর যোগফল আর নিচে থাকবে হরগুলির যোগফল, এটা সমান হবে। এটা হচ্ছে অনুপাত সমানুপাত যে অধ্যায় আছে তার সংযোজন ধর্ম, অ্যাডেন্ডোটা এটা। তাহলে পড়ে নি। এবার তুমি দেখো এই তিনটে বাহু যোগ করলে তাকে কি বলা হয়? ত্রিভুজের পরিসীমা বলা হয়। তাহলে ত্রিভুজের পরিসীমা আর কিছুই না, বাহুর অনুপাতগুলোর সমান। আমরা প্রথমে এটা লিখলাম, ঠিক আছে, এটা লিখে নিয়েছি। দেখো এটা প্রথমে আমরা লিখে নিলাম, ঠিক আছে, উত্তরে। এইবার তুমি দেখো পরিসীমা 20 আর 16, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। প্রথমে এটা যদি আমরা লিখে দেখাই যেটা কারণ, তাহলে আমরা অবশ্যই লিখে যে, সুতরাং আমরা লিখতে পারি যে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেমি, দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, সমান 20/16। দেখে নাও দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 20 সেমি আর 16 সেমি। প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 9, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? আমরা এইমাত্র এটা কারণটা দেখে নিয়েছি এবং কারণটা কিন্তু আমরা উল্লেখ করে দেবো এর উত্তর করার সময়, ঠিক আছে। এবার তুমি সহজেই কোশ্চেন মার্কটা বার করতে পারবে। এটাকে আমি x সেন্টিমিটার ধরে নিলাম, x ধরে নিলাম, তাহলে 20x 16 আর 9 এর গুণফল, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে? 16 আর 9 এর গুণফলকে আমরা 20 দিয়ে ভাগ করব, 4 দিয়ে এই দুটোকে কাটলাম, বাকিটা তো তোমরা নিশ্চয়ই পারবে। এবার তাহলে দুটো ত্রিভুজের পরিসীমা যদি দেওয়া থাকে, একটার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা অনুরূপ বাহু সহজেই বার করতে পারবো। পরিসীমার যে অনুপাত, অনুরূপ বাহুর অনুপাত একই। কিন্তু তোমাদের একটা কাজ আছে, তোমাদের আমরা একটা কাজ দিচ্ছি যে ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক হবে। পরিসীমার সাথে তো বুঝলাম, পরিসীমার সাথে তো বুঝেছি যে বাহুর অনুপাতগুলো যা হবে পরিসীমার অনুপাত একই হবে। ক্ষেত্রফলের সাথে কি হবে? ক্ষেত্রফল কি বাহুর অনুপাতের সমান হবে না অন্য কিছু করতে হবে? এটা তোমাদের কাজ, তোমরা কিন্তু এটা অবশ্যই এটাকে নিয়ে ভাববে। আচ্ছা, আমরা 2 নম্বর পড়ছি। প্রমাণ করি যে কোন ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। দেখে নিই আমরা, এটা মধ্যবিন্দু ধরো, হ্যাঁ, আমরা এটাকে নিলাম পি আর কিউ, মধ্যবিন্দু কিন্তু তৃতীয় বাহুর অর্ধেক। আমরা ক্লাস 9ম শ্রেণীতে পড়েছি কি যে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক
এখানে সমান্তরালটা তো দেওয়া হয়নি। আচ্ছা, সমান্তরালটা এটা কীভাবে পাবো এটা আমরা বলে নিই। যদি সমান্তরাল হয় আর কি, বা মধ্যবিন্দু হয়, তাহলে এপি আর পিবির অনুপাত কি হবে? 1:1। এ কিউ আর কিউসির অনুপাত কি হবে? 1:1। যদি অনুপাত সমান হয় তাহলে সমান্তরাল। এটা থ্যালেসের বিপরীত উপপাদ্য ছিল। এবার আমরা দেখব মধ্যবিন্দু। এটা মধ্যবিন্দু। বলি যে পি কিউটা এসি এর অর্ধেক, সমান্তরাল আমরা প্রমাণ করলাম। দেখো, এবার তুমি যদি এপি কিউ ত্রিভুজটা নাও, হ্যাঁ, আর এবিসি ত্রিভুজটা নাও, এপি কিউ এই ছোট ত্রিভুজটি এবং এবিসি বড় ত্রিভুজটি, হ্যাঁ, এইবার এই দুটোর মধ্যে দেখো এই কোণটি এপি কিউ ত্রিভুজেও আছে, এই কোণটি এবিসি ত্রিভুজেও আছে। তাহলে এদের কি বলা হবে? এর আগের উপপাদ্য থেকে আমরা দেখেছি, একে বলা হবে সাধারণ কোণ। ছোটটার ক্ষেত্রে লিখব পি এ কিউ, আর বড়টার ক্ষেত্রে লিখব বিএসি। লিখলাম, সমান দিলাম, ব্র্যাকেটে লিখব সাধারণ কোণ। ঠিক আছে? ছোটটার এই কোণটা আর বড়টার এই কোণটা সমান কেন? এই দুটো না, এখন তো আমাদের সমান্তরাল প্রমাণ করেছি। প্রথমে আমরা থ্যালেসের বিপরীত উপপাদ্য দিয়ে সমান্তরাল দেখিয়েছি। এবার আমরা এটার দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই দুটো কোণকে কি বলা হবে? অনুরূপ কোণ। তাহলে এপি কিউ, আর বড়টার ক্ষেত্রে এ বি সি। পাশে লিখবে কারা সমান্তরাল এবং কে ভেদক, অবশ্যই লিখবে। ট্রান্সভার্সাল কে প্যারালাল কারা, এটা লিখলাম। এবার এই কোণটাও সমান হবে, আমরা বলেছি তৃতীয় কোণের উল্লেখ করতে, তৃতীয় কোণেরও কিন্তু উল্লেখ করবে। অবশিষ্ট কোণও লিখতে পারো, এখানে অনুরূপ কোণও লিখতে পারো। আচ্ছা, এটা অবশ্যই লিখবে তৃতীয় কোণটা। এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, হ্যাঁ, সিমিলার যদি হয়, তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। অনুরূপ বাহু বলতে কি বোঝায়? সমান কোণের বিপরীত বাহু। দেখো, এ কোণের বিপরীত বাহু ছোটটার ক্ষেত্রে পি কিউ, আর বড়টার ক্ষেত্রে বিসি। হলো? ঠিক আছে? এবার আমি যদি এই দুটো নিই, এইটার ক্ষেত্রে ছোটটার ক্ষেত্রে এ কিউ, আর যখন বড় ত্রিভুজের উল্লেখ করব তখন এটার বিপরীত হচ্ছে এসি। ঠিক আছে, বুঝেছো? আরেকবার বলি, দেখো। ঠিক আছে, আরেকবার আমরা নতুন করে চিত্র এঁকে বলি, দেখে নাও। এবিসি, এটা হচ্ছে পি কিউ। এই দুটো আমরা সমান্তরাল কিন্তু প্রমাণ করেছি থ্যালেসের বিপরীত উপপাদ্য দিয়ে। এটার ক্ষেত্রে পি কিউ, বড়টার ক্ষেত্রে বিসি, এটার ক্ষেত্রে এ কিউ, আর বড়টার ক্ষেত্রে এসি লিখেছি। দেখো, ঠিক আছে, এটা মধ্যবিন্দু বলা আছে। কিউ যদি মধ্যবিন্দু হয় তাহলে এসিটা, এটা যদি মধ্যবিন্দু হয়, ধরো এটা 5 সেমি 5 সেমি, ঠিক আছে, তাহলে পুরোটা কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার কিন্তু 5 সেন্টিমিটারের দ্বিগুণ। ঠিক আছে না? তাহলে এসিটা হচ্ছে এ কিউ এর দ্বিগুণ। আমরা পরের লাইনে এসিকে কি লিখবো? এ কিউ এর দ্বিগুণ। এবার এ কিউ দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম আমরা। তাহলে পি কিউটা এখানে 1/2 থাকলো, এখানে বিসি লিখলাম। তাহলে পি কিউটা হচ্ছে বিসি এর অর্ধেক। দেখে নাও, পি কিউটা হচ্ছে বিসি এর অর্ধেকটি হলো। তাহলে আমরা এখানে প্রথমে কি করেছি? প্রথমে আমরা মধ্যবিন্দু দিয়ে অনুপাত সমান করে এই দুটোকে সমান্তরাল দেখিয়েছি। সমান্তরাল দেখানোর পরে আমরা কি করেছি? এই দুটোকে সদৃশ্য করে করেছি। দেখে নাও। এইবার একটি সরলরেখার উপর পি আর কিউ দুটো বিন্দু, ছবি আঁকছি। দেখো, সরলরেখার উপর পি আর কিউ দুটো বিন্দু নিলাম। ঠিক আছে, সরলরেখাংশ এঁকেছি, আরো দীর্ঘ করতে পারো। পি আর কিউ বিন্দুতে পি আর কিউ এস লম্ব, পি আর কিউ এস লম্ব। লম্বের দৈর্ঘ্য দাঁড়িয়ে আমরা নিজেদের মতো করে একটা দৈর্ঘ্য নিলাম। পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। তোমরা এগুলো অবশ্যই স্কেল এবং পেন্সিল দিয়ে কিন্তু আঁকবে। আচ্ছা, এটা লম্বের চিহ্ন দিলাম। এবার এখান থেকে ওটি লম্ব কি প্রমাণ করতে হবে? 1/OT সমান, দেখো কোন দুটো ত্রিভুজ নেবো দেখে নাও তোমরা। ঠিক আগের মতোই করবো, কিন্তু ঠিক কোন দুটো ত্রিভুজ নেবো? একটা হচ্ছে এই ত্রিভুজটা, হ্যাঁ, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা।
হলো। এখানে তোমরা অবশ্যই ওটি পাবে আর কিউএস পাবে। তারপরে এই ত্রিভুজটা নেব, আমরা অংশটা দেখিয়ে দিই। ধরো এই ত্রিভুজের দুটো লম্ব, মানে দেখো দুটো লম্ব যদি হয়, যেটা দেখো ধরো একই বাহুর উপর দুটো লম্ব আছে, তাহলে কি এটা অনুরূপ বাহুও বলতে পারো। তাহলে এই দুটো সমান্তরাল হবে, অর্থাৎ ওটি এবং কিউএস এই দুটো সমান্তরাল। কোন দুটো ত্রিভুজ দিয়েছি? একটা নাম ওপিটি আর একটা নাম হচ্ছে পি কিউ এস। ঠিক আছে, তাহলে এইটার বিপরীত কে? ওটি। বড়টার ক্ষেত্রে কে? কিউএস। এই দুটো সমান, অনুরূপ কোণ বলে। এইটার বিপরীতে পিটি, বড়টার ক্ষেত্রে পি কিউ। হয়ে গেল, এই অংশটা পেলে। এবার দেখো এই দিকের যে ত্রিভুজটা, একটা নাম হচ্ছে ওটি কিউ আর বড়টার ক্ষেত্রে নাম পি আর কিউ। ত্রিভুজ পি আর কিউ, ত্রিভুজে উল্লেখ করলাম এই দুটো সমান্তরাল হবে, একই রকম ভাবে লম্ব, এটা সাধারণ কোণ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো ওটি বাই পি আর সমান কি নেব দেখে নাও। এই দুটো কোণ সমান, একটার বিপরীত হচ্ছে টি কিউ আর এটার বিপরীত হচ্ছে পি কিউ। ঠিক আছে, দেখে নাও। আবার বলে দিই, একটা অংশ আবার বলি। ধরো এই ত্রিভুজটা তুমি যদি আলাদা করে নাও, বুঝতে না পারি, তাহলে আমি আলাদা করে লিখলাম। এটা লম্ব, লম্বের চিহ্ন দিলাম, ওটি লিখলাম, পি লিখলাম, কিউ আর এস লিখেছি। হ্যাঁ, এই দুটো লম্ব মানে পরস্পর সমান্তরাল হবে, একই বাহুর উপর লম্ব যারা সমান্তরাল। কেন? এই যে অনুরূপ কোণ হলো। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে একটা ছোট ওপিটি আর একটা বড় হচ্ছে এস পি কিউ। এ কোণটা কি? সাধারণ কোণ, আর এটা তো লম্ব আছে, তাহলে সদৃশ্য দেখালে এবার এই দুটো কোণও সমান হবে। কেন? সমান্তরাল এবং অনুরূপ কোণ। এটার বিপরীতকে ওটি, বড়টার ক্ষেত্রে কিউএস, এটার ক্ষেত্রে পিটি, বড়টার ক্ষেত্রে পি কিউ। একরকম ভাবে এই দিকেরও একটা ত্রিভুজ পাবে, দেখে নাও। ঠিক আছে, হয়ে গেল। এবার তুমি এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিলে, যোগ করে দিলে, যোগ করে দিলাম। তাহলে ওটি বাই কিউএস, বাদিকে কি আছে? ওটি বাই পি আর, ডান দিকের যোগফল পিটি বাই পি কিউ, আর আছে টি কিউ বাই পি কিউ। দেখো দুটো সমীকরণ যখন যোগ করি আমরা, তখন বাদিকের গুলো যোগ করি সমান, ডান দিকের গুলো যোগ করি এবং মাঝখানে সমানই হবে। হলো, এবার আমরা একটুখানি এটাকে করে নিচ্ছি। দেখো তাহলে ওটি বাই কিউএস প্লাস ওটি বাই পি আর। দেখো নিচে দুটোরই পি কিউ আছে, দেখেন ওটারও পি কিউ ছিল, আমরা ভুল করে পি আর লিখে ফেলেছি, পি কিউ লিখে ফেললাম। আবার পি কিউ লিখলাম, তাহলে উপরে হবে পিটি প্লাস টি কিউ। পিটি প্লাস টি কিউ লিখেছি। পিটি আর টি কিউ যোগ করলে পি কিউ হয়, দেখে নাও। পিটি আর টি কিউ যখন যোগ করব তখন পি কিউ হবে। তাহলে এই অংশটা পি কিউ, নিচেও পি কিউ। পি কিউকে পি কিউ দিয়ে ভাগ করলে 1 হবে, দেখে নাও। ঠিক আছে, এবার ওটি, যেটা ওটি দিয়ে উভয় দিকে ভাগ করলাম, যেহেতু শূন্য নয় তাহলে উভয় দিকে ভাগ করা যাবে। সমীকরণের উভয় দিকে ভাগ করা যাবে কাকে? শূন্য ছাড়া যে কোনো কিছু দিয়ে। ওটি দিয়ে ভাগ করলাম, তাহলে 1 বাই কিউএস প্লাস 1 বাই পি আর, ওখানে 1 বাই ওটি। এবার আমরা দেখি একটু যে মূল প্রশ্নটা কি ছিল, দেখে নাও। 1 বাই ওটি, 1 বাই পি আর, 1 বাই কিউএস। তাহলে আমরা সদৃশ্যতা দিয়ে দুটো ত্রিভুজের সদৃশ্য করে তার অনুরূপ বাহুগুলো সমানুপাতি করে আমরা এটাকে দেখতে পেলাম। এবার আমরা একটা হোমওয়ার্ক পড়ি। দেখো প্রথমটার দুটো সদৃশ্য ত্রিভুজের পরিসীমা কি কি? 30 আর 18। আর বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু, তাহলে বিসি হচ্ছে 9 সেমি। আমরা প্রথম অঙ্কটা একটু পড়ে নিই। ইএফ এর দৈর্ঘ্য কত? আমরা এইমাত্র দেখেছি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়
তার অনুরূপ বাহুগুলোর যা অনুপাত হয় পরিসীমার একই অনুপাত হয়, সেটা আমরা প্রথমে লিখব এবং একটা করে অ্যাডেন্ডো দিয়ে বা সংযোজন দিয়ে ওটা দেখালাম। তাহলে তুমি সহজেই 9, ঠিক আছে, বিসি হচ্ছে প্রথম ত্রিভুজ, দেখে নাও 9, এবং ইএফ হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের, এটাকে তুমি এক্স ধরে নিলে, ওটা 30 এবং 18 করলে, ঠিক আছে। এবার তুমি সহজে এক্স এর মান তির্যক গুণ করে বা ক্রস মাল্টিপ্লিকেশন করে সহজেই বার করতে পারবে। কিন্তু এই অঙ্কে মনে রাখো পরিসীমার সাথে যে বাহুর কি সম্পর্ক, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর যে অনুপাত সেটাই পরিসীমার অনুপাতের সমান, সেটা কিন্তু অবশ্যই প্রথমে বলে নিতে হবে। এবং তোমাদের যে কাজ আছে সেটা কি, যে বাহুর অনুপাতের সঙ্গে ক্ষেত্রফলের অনুপাতের কি সম্পর্ক, সেটা কি তার সমান, অথবা বাহুকে বর্গ করতে হবে, বাহুকে ঘন করতে হবে, এটা তোমরা একটু কিন্তু নিজেরা করবে। প্রমাণ করি যে কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। একটু দেখে নিই কিভাবে করব, দেখে নাও। এবার তোমার কথা হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়াম কাকে বলে, আবার সংজ্ঞা শুনতে হবে। ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকেই ট্রাপিজিয়াম বলে। এবং তোমরা অনেকেই অনেক সময় বলো যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, কিন্তু এটা ভুল হচ্ছে আমাদের সংজ্ঞা বা ডেফিনিশন। কারণ অন্য জোড়া সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। যদি সমান্তরাল হয় তাহলে সামান্তরিক হবে, প্যারালোগ্রাম হবে ট্রাপিজিয়াম। তার মানে সামান্তরিক কিন্তু একটি বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তাহলে আমরা কখনোই বলবো না যে অন্য বাহু দুটি সমান্তরাল নয়, শুধু আমরা কি বলবো, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অন্য দুটি সম্বন্ধে আমরা কিচ্ছু বলবো না, ঠিক আছে। যদি সমান্তরাল না হয় তাহলে আমরা তির্যক বাহু বলবো, এই যে। আর যদি ট্রাপিজিয়াম বলে, কোনো ট্রাপিজিয়ামের অঙ্ক থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে আঁকবো, অর্থাৎ অন্য দুটি সমান্তরাল না, এইভাবে আঁকবো। এই দুটো কোণ সমান প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এই দুটো কোণ সমান প্রমাণ করতে পারবে, তখন তোমাদের এইটাকে একটু বাড়াবে, এই দুটো সমান্তরাল দেখে নাও, হলো। এবং সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এই দুটো সমান, এই দুটো সমান হলো। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে সেই থ্যালেসের উপপাদ্য, এটাকে আমরা পি দিয়েছি, এপি বাই পিবি, এপি বাই এবি সমান পিডি বাই ডিসি, লিখতেই পারি। থ্যালেসের উপপাদ্য সাহায্যে লিখবে সমান্তরাল বলে। দেখো এবি আর সিডি সমান, কেন, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান। তাহলে তুমি বলো তো সামান্তরিককে কি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা যাবে? এই প্রশ্নটা ভেবে তো, যার তির্যক বাহুদ্বয় সমান, অর্থাৎ যেখানে আমরা সমান্তরাল নয় বলেছি, তাকে কি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সামান্তরিককে বলা যাবে? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য রেখেছি। দেখো এবি আর সিডি সমান, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে এবি বাই আর ডিসি সমান যদি হয় তাহলে লবগুলোও সমান হবে। লবগুলো তো সমান হবে, হরগুলি তো সমান। দুটি ভগ্নাংশের মধ্যে যদি হর সমান হয়, সমান ভগ্নাংশের মধ্যে, তাহলে লবগুলো সমান হবে। তাহলে তুমি এভাবে বলতে পারি এপি আর এবি যা যোগফল, এপি আর এবির যা যোগফল পিডি আর ডিসির একই যোগফল হবে, তাই না? কারণ এবি আর সিডি তো দেওয়াই আছে স্বীকার, আর এপি আর পিডি সমান আমরা এইমাত্র প্রমাণ করেছি, তাহলে যোগ করেছি। এপি আর এবি যোগ করলে পিবি হবে, আর এখানে পিডি আর ডিসি যোগ করলে পিসি হবে। পিবি আর পিসি সমান, এটা একটা ত্রিভুজ। যদি দুটোই বাহু সমান হয় তাকে কি বাহু বলবো বা কি ত্রিভুজ বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে যে বাহু দুটি সমান তার বিপরীত কোণ সমান, এইটার তোমরা পড়েছো উপপাদ্যে। তাহলে আমরা পিবিসি আর পিসিডি সমান পিসিবি, এটাকে আমরা এবিসি বলবো আর ওটাকে আমরা ডিসিবি বলবো। তাহলে এটা তো করলাম, তাহলে এটা লিখলাম কেন? কারণ যেটা দেওয়া ছিল সংলগ্ন কোণ দুটি সমান,
তখন কিন্তু আমাদের পি ছিল না, আমরা পি অঙ্কন করেছি। তাহলে আমরা যখন উত্তরটি লিখবো তখন কিন্তু এই কোণে আনবো, কারণ এই কোণকে পি বি সিও বলতে পারি, আবার এ বি সিও বলতে পারি। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার করে বোঝা গেল। প্রমাণ করি যে দেখো একটি বৃত্তে দুটি জ্যা, একটি বৃত্তের দুটি জ্যা অন্তস্থভাবে যদি ছেদ করে, ঠিক আছে, একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করেছে, দেখি আমরা, ঠিক আছে। তাহলে আমরা একটি বৃত্ত আঁকি, তোমরা অবশ্যই এটাকে কম্পাস দিয়েই কিন্তু আঁকবে। একটি বৃত্তের দুটি জ্যা হলো, দুটি জ্যা, এখানে কেন্দ্রের কথা বলা হয়নি, আমরা কেন্দ্র একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিতে পারি। পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করেছে মানে বাইরে গিয়ে ছেদ করেছে। যদি বলতো ছেদ করেছে তাহলে মানে জ্যা দুটো কিন্তু বাইরে গিয়েও ছেদ করতে পারতো, কিন্তু এখানে আমাদের পরিষ্কার বলা আছে অন্তস্থ। অন্তস্থ বলতে বৃত্তের ভেতরে। দেখো এ বি আর একটা সিডি যে কোনো থেকে নিতে পারি, পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র। এবার প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্র লিখেছে আর কিন্তু কিচ্ছু লেখেনি, তাহলে আয়তক্ষেত্রে কি বুঝবো, পরিসীমা না ক্ষেত্রফল? দেখো যখন আয়তকার চিত্র, এটা কিন্তু আয়তকার চিত্র, দেখো এর পরিসীমা হচ্ছে, যখন এর ক্ষেত্রফল হবে তখন কিন্তু আমরা আয়তক্ষেত্র কথাটি বলবো, ঠিক আছে। আয়তক্ষেত্র বলতে কিন্তু এই যে ক্ষেত্রটা বোঝাচ্ছে, ভেতরের কালি যেটাকে বলা হয়, অর্থাৎ ক্ষেত্রফলটা। আর যখন আয়তকার চিত্র বলবে তখন তো শুধু চিত্রটা, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্র বলতে দেখো অংশগুলো কি কি, এপি আর পিবি হচ্ছে, এপিটা যা ছিল পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অংশগুলো কি হচ্ছে এপি আর পিবি। আর এখানের অংশ কি হচ্ছে পিডি আর পিসি, অর্থাৎ এদের দিয়ে যদি তুমি কোনো আয়তক্ষেত্র বানাও, এপি আর পিবিকে দিয়ে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, একটা লেন্থ একটা ব্রেথ, তার ক্ষেত্রফল কি হবে, এই দুটোর গুণফল। অপরটিরও অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে, অর্থাৎ ওটা দিয়ে যে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল বানাবো তার ক্ষেত্রফল অর্থাৎ গুণফল সমান হবে। আচ্ছা এটা হচ্ছে অঙ্কন, এটা অঙ্কন, অঙ্কন করেছি এটাকে, হ্যাঁ অঙ্কনটা আলাদা করে উল্লেখ করতে হবে। আচ্ছা এইবার বলো এই দুটো কোণ সমান কিনা, ঠিক আছে। সমান হলে কেন সমান, এটা কিন্তু কারণ লিখতে হবে। তুমি যখনই খাতায় লিখবে উত্তরে যে এই দুটো সমান, কেন সমান, দেখো এবার আমরা পড়ে নি, এটা একটা বৃত্ত, দেখো একই জ্যা বা বৃত্তচাপের উপর অবস্থিত, ঠিক আছে, বৃত্তচাপের উপর অবস্থিত এই বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয়। তাহলে এর কারণ কি হবে, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, অর্থাৎ দেখো বি আর সি কি আছে, এখানে বৃত্তচাপ, বৃত্তচাপের উপর সি ডি বি গেছে, আবার বৃত্তচাপের উপর একই বৃত্তচাপের উপর বি এ সি গেছে। তাহলে এদের কি বলা হবে, একই বৃত্তাংশস্থ কোণ না, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, ঠিক আছে, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, এটা সমান হবে। এর উপপাদ্য তোমরা পড়ে এসছো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে একই চাপের উপর না হয় যদি সমান চাপের উপর হয়, সেটাও দেখবে আছে। সমান চাপের উপর হলে বৃত্তাংশস্থ যে কোণগুলি হয় বৃত্তে, তারা কি সমান হবে, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, কিন্তু এটা কি সমান হবে না সমান হবে না। দেখো তাহলে আমরা অ্যাঙ্গেল সিএবি বা সিএপি লিখি, এটা লিখবো বিডিপি, কারণ নিশ্চয়ই লিখতে হবে বলেছি একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। আচ্ছা এবার তুমি এই দুটো কোণও ধরতে পারো, এদের কি বলে, ইংরেজিতে বলে ভার্টিক্যালি অপোজিট, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আর তৃতীয় কোণের উল্লেখ করতে হবে, এটা অবশিষ্টও লিখতে পারো, আবার কিন্তু এই যে চাপটা বড় চাপটা, ঠিক আছে, অধিচাপ বলে, মেজর আর্ক, তার উপরে যে বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ হয়েছে তারাও সমান হবে, কিন্তু অবশিষ্ট কোণের অবশ্যই উল্লেখ করে দেবে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, দুটো ত্রিভুজের কি নাম, একটা নাম হচ্ছে এসিপি আর একটা ত্রিভুজের নাম হচ্ছে বিডিপি। সদৃশ্য চিহ্ন দিলাম, ঠিক আছে, সদৃশ্য চিহ্ন আমরা দিলাম। এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাদের অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতে থাকবে। তাহলে এর বিপরীতকে পি আর সি, এটার সমান আমরা এটা নিয়েছিলাম একই বৃত্তাংশস্থ বিসি উপচাপের উপরে,
ঠিক আছে, বিসি উপচাপ লিখবো কিন্তু, কারণ তুমি যদি বিসি চাপ বলো, যে ভুলগুলো আমরা করি কিন্তু, তাহলে এই কিন্তু অধিচাপ ওটাও বোঝায়, এটা একটা উপচাপ মাইনর আর্ক, এটা একটা অধিচাপ, তাহলে উপচাপ নাহলে অধিচাপ উল্লেখ করো। যদি বলে উপচাপ বা অধিচাপ আমরা লিখতে চাই না, তাহলে কিন্তু আমরা ধরো বিসি লিখলাম। এবার আমি যদি বিসি চাপ লিখি তাহলে এইভাবে লিখব, ঠিক আছে। বিসি চাপ বললে উপচাপ না অধিচাপ বোঝা যায় না, তখন আমি এখানে একটা ছোট করে একটা এর উপরে একটা বিন্দু নিলাম পি, ঠিক আছে, তখন আমরা বলবো বিপিসি চাপ, মনে থাকবে তো, ভুল হবে না। এবার তুমি দেখো এর বিপরীতকে পিসি, এর সমান এটা পিবি হলো, এই দুটো কোনো সমান, এর বিপরীতকে এপি, আচ্ছা, আর এইটার সমান ছিল এইটা পিবি, হয়ে গেছে। এর বিপরীত আর এর বিপরীত, একটা এপি একটা হচ্ছে পিডি, বুঝেছো? আবার বলি, এই দুটো বৃত্তের মধ্যে এ কোণ আর ডি কোণ সমান হয়েছিল, কেন? একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ বিসি উপচাপের উপরে, মাইনর আর্কের উপরে। এই দুটো কোণ কি? এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট। এই দুটো অবশিষ্ট বলতে পারি, একই বৃত্তাংশস্থ কোণও হতে পারে, কিন্তু তৃতীয় কোণের উল্লেখ আমরা করে দেব। আমরা শুধু এ লিখবো না, আমরা এ এ এ লিখবো, দুটো এ দেখাবো আর তৃতীয়টা অবশিষ্ট হিসাবে লিখতে পারবো। আচ্ছা, আবার দুটো ত্রিভুজ যখন সদৃশ্য সিমিলার হবে, তার করসপন্ডিং সাইডগুলো মানে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। সমান কখন হবে? সর্বসম হলে। আর সদৃশ্য হলে কি হবে? সমানুপাতি হবে। কোণগুলি সমান আর বাহুগুলো সমানুপাতি। তাহলে এই দুটো কোণ সমান, বিপরীত পিসি, এই বিপরীত পিবি লিখেছি। এই দুটো কোণও সমান ছিল, একটা নাম এপি একটা নাম পিডি লিখেছি। এটা কখন হবে? সদৃশ্য হওয়ার পরে। এবার পিসি আর পিডির গুণফল, এপি আর পিবির গুণফল, দেখো পিসি আর পিডির গুণফল। এবার পিসি আর পিডির এই দুটোর গুণফল কি? অর্থাৎ যেখানে পি বিন্দুটা ছেদ করেছে কোন দুটো অংশ হয়েছে দেখে নাও, অংশদ্বয়, একটা পিসি একটা পিডি। একটা পিসি আর পিডি দিয়ে তুমি যদি একটা আয়তক্ষেত্র বানাও, অর্থাৎ পিসি হচ্ছে তার দৈর্ঘ্য ধরো, পিডি হচ্ছে তার প্রস্থ ধরো, লেন্থ আর ব্রেথ। তার আয়তক্ষেত্র বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যে ক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে এই দুটোর গুণফল, দৈর্ঘ্য আর প্রস্থের, লেন্থ গুণ ব্রেথ। তাই হয়েছে দেখো। আয়টার কি ছিল? এবি, কি অংশ? এপি আর পিবি, দেখো গুণফল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল দুটি সমান হলো, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম 48 নম্বর উপপাদ্য, ঠিক আছে। যে কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ছোট ত্রিভুজ হবে তারা পরস্পর সদৃশ্য এবং মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ্য। এবং আমরা দেখলাম যে লম্বটা টেনেছি সেটা যে অতিভুজকে যে দুটো অংশ ভাগ করেছে তাদের মধ্য সমানুপাতি, এই অংশটা দেখেছি। তারপরে পরিসীমার সঙ্গে আমরা অনুরূপ বাহুর সম্পর্ক দেখেছি, তার অনুপাত কিভাবে আসে। এবং তোমাদের একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক সেটা বুঝতে হবে। এবং আমরা বাকি প্রশ্নগুলো এবং হোমওয়ার্কগুলো আলোচনা করলাম, কিভাবে লিখতে হবে, কিভাবে সদৃশ্যতা এনে সদৃশ্যকোণী প্রমাণ করে বা সিমিলার প্রমাণ করে তার বিপরীত বাহুগুলোর অনুপাত করব। দেখে নাও, আমরা কিন্তু একটা তৃতীয় বাহুও পেতাম, কিন্তু সেটা এখানে প্রয়োজন ছিল না বলে আমরা আর লিখিনি। তাহলে যে দুটো অনুশীলনী তোমাদের বাকি আছে সে দুটো করতে আর তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা সদৃশ্যতা সংক্রান্ত পুরো ব্যাপারটা বুঝলাম, এবং অনুশীলনীগুলো বা যেখানে উদাহরণে নিজে করো আছে সেগুলো নিজেরা করবেই, এবং উদাহরণের বাকি অঙ্কগুলো যেগুলো কষে দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। এবং আজকে আমরা এখানেই সদৃশ্যতা আপাতত শেষ করলাম।